নির্বাচন কেন্দ্রিক দূরত্ব ঘুচিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেন, ওয়াশিংটন আর পেছনে তাকাতে চায় না, নতুন উচ্চতায় নিতে চায় দ্বিপাক্ষিক সম্পর্ককে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে লু আরও বলেন, মার্কিন নিষেধাজ্ঞার পর র্যাবের বিচার বহির্ভূত হত্যা কমলেও অন্য বাহিনীর এমন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে, যা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। মিস্টার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ঢাকায় ব্যস্ত সময় কাটানোর পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, সামরিক চুক্তি, বাংলাদেশে ভারতের প্রভাব ও চীনের আগ্রহ, এসব বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দেন ডোনাল্ড লু। বলেন, বিচার বহির্ভূত হত্যা ও গুম ছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সম্ভব, তার প্রমাণ দিয়েছে র্যাব। The sanctions against RAB remain in place. র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল রয়েছে, তবে নাটকীয়ভাবে বিচার বহির্ভূত হত্যাকে কমিয়েছে র্যাব, যা সন্তোষজনক। কিন্তু আমরা এখনো উদ্বিগ্ন, কারণ অন্য বাহিনী এখনো এই ধরনের অপরাধ করে যাচ্ছে। র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ সরকার অধীর হয়ে আছে, প্রক্রিয়া চলমান রয়েছে। Having said that, we still have concerns. We see that other branches of the law enforcement community. লু জানান, আকসা নয়, প্রতিরক্ষা সংক্রান্ত জিসুমিয়া চুক্তি নিয়ে ঢাকা ওয়াশিংটন আলোচনা চলছে। দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান ভারতের মধ্যস্থতায় শিথিল হয়েছে। বিএনপির এমন মন্তব্যকে উড়িয়ে দেন ডোনাল্ড লু। So that's ridiculous. We are a big country. এটি একটি হাস্যকর মন্তব্য। যুক্তরাষ্ট্র একটি বড় দেশ, আমাদেরকে কেউ বলে দেয় না কি করতে হবে। গেল নির্বাচন সুষ্ঠু ও সংঘাতমুক্ত করতে ওয়াশিংটন তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছে। We have acted in a way because other countries have told us, honestly, could not be further from the truth. সম্পর্কের অস্বস্তি কাটিয়ে বাংলাদেশের উন্নয়নের সাথী হতে চায় যুক্তরাষ্ট্র, এমন প্রতিশ্রুতি দেন লু। Is to try to rebuild trust after a pretty difficult year. নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কঠিন সময় পার করেছে। এখন বিশ্বাস পুনর্গঠনের চেষ্টা চলছে। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, তবে আমরা মানবাধিকার বা দুর্নীতির বিরুদ্ধে কথা বলা ছেড়ে দেইনি। আমরা ভারসাম্য চাই, ইতিবাচক বিষয়গুলো নিয়ে সম্পর্কের নতুন উচ্চতায় পৌঁছাতে চাই। On human rights or anti-corruption or any of the important issues we talk about, but we also have to have balance. ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ নিয়ে ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন ডোনাল্ড লু। From my perspective in government, কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল ও গাজার পরিস্থিতি নিয়ে আমাদের দেশে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করছে। শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেয়া হয়নি। সমাবেশের স্বাধীনতা, বাক স্বাধীনতাকে আমরা সম্মান করি। কোথাও কোথাও সহিংসতা, ভাঙচুর ও বিদ্বেষমূলক আচরণ দেখা গেছে। যুক্তরাষ্ট্রে বিদ্বেষমূলক আচরণের সুযোগ নেই, তাই পুলিশকে পদক্ষেপ নিতে হয়েছে, গ্রেপ্তারও করা হয়েছে। যেখানে বল প্রয়োগের অভিযোগ উঠেছে সেখানে তদন্ত হচ্ছে। যদি প্রমাণ পাওয়া যায় তবে জবাবদিহি নেওয়া হবে। for hate speech in America. In those cases, police have been involved and sometimes people have been arrested. বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা নেই বলেও জানান সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। Thank you. I really enjoyed our time. নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর পুরো সাক্ষাৎকারটি দেখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেলে। এবারে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। রাজধানীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছে ট্রাফিক বিভাগ। চালক পথচারীদের আইন মানাতে নগরীর নানা পয়েন্টে তৎপর তারা। মোহাম্মদপুরে লেন মেনে চলাচল করতে বাধ্য করা হয়েছে বাস রিকশাকে। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবৈধ পার্কিং বন্ধেও নিতে দেখা গেছে পদক্ষেপ। তবে ব্যাটারির অটো বন্ধে আইনি জটিলতা দেখছে তারা। সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের বৈঠকের পর রাজপথে তৎপর পুলিশ। চিরচেনা জটলা নেই মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে, করতে দেয়া হচ্ছে না অবৈধ পার্কিং। এতে শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়কে অনেকটাই ফিরেছে শৃঙ্খলা, তবে আসাদ গেটে তা পুরোপুরি বন্ধ করা যায়নি। প্রতিটা স্কুলে যদি পার্কিং ব্যবস্থা থাকে সেটা হচ্ছে আমাদের জন্য অনেক সুবিধা হয়। আমরা ভোগান্তি, আমরা দৌড়ে থাকি, মামলা হামলা আমাদের উপর হয়, কিন্তু এছাড়া এরা স্কুল ইচ্ছাগুলোর ভিতরে প্রচুর জায়গা আছে, উপায় নাই, কি করবো, স্কুলের ভিতরে পার্কিং নাই। এর জবাবে পুলিশ বলছে শিক্ষা প্রতিষ্ঠানকে পার্কিংয়ের ব্যবস্থা সহ নানা উদ্যোগ নিতে বলা হয়েছে। ব্যক্তিগত গাড়িতে শিক্ষার্থী আনা নেয়া নিরুৎসাহিত করায়ও জোর দিচ্ছেন তারা।
ট্রাফিক লেভেলে এটা ম্যানেজমেন্টের চেয়ে এটা একটা শিক্ষা ব্যবস্থাপনা লেভেলে একটা ম্যানেজমেন্ট জরুরি, যে এই স্কুলগুলোতে কী পরিমাণ স্টুডেন্ট ভর্তি হলে এই এলাকার সাধারণ জনসাধারণের দুর্ভোগ পোহাতে হবে না, তার জন্য একটা জরুরি। এদিকে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে চার্জিং পয়েন্ট ও গ্যারেজের তালিকা তৈরি করছে ডিএমপি। এ কাজ শেষেই শুরু হবে অভিযান। ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারে আমাদের একটা হলো, আমাদের পর্যাপ্ত ডাম্পিং জায়গা না থাকার কারণে আমার পরবর্তী করণীয়টা কি, এটাও কিন্তু আপনাদের একটু বিবেচনা করতে হবে। পাশাপাশি নো হেলমেট নো ফুয়েল নীতি বাস্তবায়নেও সক্রিয় আছে ট্রাফিক বিভাগ। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হক অহন। অহন, মহাখালীর এই সড়কটি অন্যতম ব্যস্ততম একটি সড়ক, তো পুলিশ এখানে কি কি কার্যক্রম চালাচ্ছে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। পুলিশের যে কার্যক্রম সেটা তো আজ থেকে আরো 2-3 দিন আগেই শুরু হয়েছে আমরা জেনেছি, যদিও গতকাল সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যে নির্দেশনা দিয়েছেন তারপরে কিন্তু সেই তৎপরতা বেড়েছে। আমি যদি সেই দৃশ্য আপনাকে দেখাতে পারি সরাসরি নিশ্চয় ভালো হয়। তবে আপনি যদি দেখবেন আইন না মানার যে প্রবণতা সেটি তো বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের সড়কগুলোতে আমরা সেটি দেখি, এবং আইন না মানার সেই প্রবণতার দৃশ্য আমি দেখতে পাচ্ছি এখন, বিশেষ করে মহাখালীতে এই দূরপাল্লার বাসগুলো এই যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু একটি লেনে সোজাসুজি করে রাখতে হবে এমনটি বলা হয়েছিল, কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে যে বাসগুলো রয়েছে অনেকটা জিগজ্যাগ পদ্ধতিতে রয়েছে, যে কারণে সড়কের অধিকাংশ জায়গা জুড়ে সেই বাসগুলো কিন্তু অবস্থান করছে। এই সড়ক ধরে যারা অন্যান্য সময় নিয়মিত যাতায়াত করেন তারাও দেখছেন যে সেই বাসগুলোর কারণে একটা যানজটের তৈরি হচ্ছে। তবে এটি নিয়মিত কিনা সেটি একটি বিষয়। আমরা সকালবেলা কিন্তু দেখেছিলাম যে এমন দৃশ্য দেখা যায়নি, যদিও দুপুরের পর থেকে কিন্তু সেই দৃশ্যপট বদলেছে, কিংবা দিনের অধিকাংশ সময় যদিও সেই দৃশ্যপট বদলে যায়। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে এই যে সড়কে আইন মানার প্রবণতা সেটি শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই যে সেটি বাস্তবায়ন করে তেমনটি নয়, যারা চালক রয়েছেন, বাস মালিক রয়েছেন তাদেরকেও সেটি মানতে হবে। যদিও এর আগে বাস মালিকদের পক্ষ থেকে বলা হয়েছিল যেসব বাসের শ্রমিক যারা রয়েছেন সেই শ্রমিকরা যদি আইন না মানে তাহলে বাস মালিকের পক্ষ থেকেও তাদের ব্যবস্থা নেওয়া হবে। তবে সেই ব্যবস্থা নেওয়ার কথা শুধু আমরা শুনি, সেটি আর মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে আমরা দেখি না, যে কারণেই কিন্তু সড়কের যে বিশৃঙ্খলা হযবরল অবস্থা সেটি বরাবরই থেকে যায়। এর আগেও নানান উদ্যোগ নেওয়া হয়েছিল, সেগুলো নানান সময় ভেস্তে গেছে। এখন যে উদ্যোগটি নেওয়া হলো, বিশেষ করে মহাখালী বাস স্ট্যান্ড ঘিরে আমরা যে উদ্যোগ দেখেছি সেটি অবশ্যই প্রশংসার দাবিদার। সেই প্রশংসার দাবিদার কতদিন বাস্তবায়িত থাকবে সেটিও কিন্তু দেখার বিষয়। রাজধানী ঘিরে সকাল থেকেও আমি রাজধানীতে বিভিন্ন স্পটে গিয়েছি, সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ তৎপর রয়েছেন। বিশেষ করে ট্রাফিক বিভাগের পুলিশরা কিন্তু বলছিলেন যে পথচারীদের আইন না মানার যে প্রবণতা সেটি অনেকটা কমেছে। তবে একই সঙ্গে যারা চালক রয়েছেন, শ্রমিক রয়েছেন এই সংশ্লিষ্ট, তাদেরকেও আইন মানার যে প্রবণতা সেটি বাড়াতে হবে, সেটি মানতে এবং সেটি মানাতেও আইন শৃঙ্খলা বাহিনীকেও আরও বেশি তৎপর হওয়ার আহ্বান। শৃঙ্খলা ফেরাতে সড়কে ডিএমপি অভিযান চালাচ্ছে, বিষয়ে মহাখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন হক অহন। 2024-25 অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন পেয়েছে। এডিপির আকার 2,65,000 কোটি টাকা। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় অনুমোদন দেওয়া হয়। মূল্যস্ফীতি মোকাবিলায় এবার খরচ বাড়াচ্ছে না সরকার, আগের অর্থবছরের চেয়ে মাত্র 2,000 কোটি টাকা বেড়েছে। এডিপিতে সরকারি তহবিল থেকে 1,65,000 কোটি এবং বৈদেশিক ঋণ থেকে 1 লাখ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্প নেওয়া হয়েছে 1,321টি। খাতভিত্তিক বরাদ্দে সবচেয়ে বেশি 70,687 কোটি টাকা বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। দ্বিতীয় বড় খাত জ্বালানি ও বিদ্যুৎ বিভাগ, বরাদ্দ 40,751 কোটি টাকা। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বিদেশি ঋণ সহায়তার প্রকল্পগুলো বাড়তি গুরুত্ব দিয়ে শেষ করতে। এছাড়া প্রতি 3 মাস পর পর মন্ত্রণালয় জানাবে বৈদেশিক ঋণ তারা কতটা ব্যবহার করতে পারল। বৃষ্টিতে সাময়িক স্বস্তির পর আবারও তাপপ্রবাহের মুখে সারা দেশ। 8 বিভাগের কোথাও মৃদু, কোথাও বইছে মাঝারি মাত্রায়। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমও লাগছে বেশি। শনিবার পর্যন্ত থাকবে এই অবস্থা। তাপমাত্রা উঠতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসে। বৃষ্টির দেখা মিলতে পারে রোববার। রাজধানীতে পারদ ওঠানামা করছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে জলীয় বাষ্প বেশি থাকার কারণে গরমের অনুভূতি 40 ডিগ্রির বেশি।
ঢাকাসহ দেশের 8 বিভাগেই রয়েছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের কবলে। এতে আবারও সেই দুঃসহ অবস্থায় পড়েছেন শ্রমজীবীরা। শরীরে সিদ্ধ হয়ে যাচ্ছে, অনেক কিছু প্রেশার পাচ্ছি, কামাই হয় না। রাস্তায় ট্রাফিক জ্যামের কারণে দীর্ঘক্ষণ যখন বসে থাকতে হয়, গরমে শরীর নিস্তেজ হয়ে যায়। গরমে অনেকেই 50 টাকার ভাড়া 40 টাকা কয়, আমরা 10 টাকা বেরিয়েছি চাইলে রাগারাগি করে। রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, খুলনায় তাপমাত্রা ছাড়াতে পারে 40 ডিগ্রি সেলসিয়াস। আরও অন্তত 2 দিন এ অবস্থা চলমান থাকবে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। পশ্চিম এবং উত্তর পশ্চিমের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে সাধারণত আমাদের তাপপ্রবাহের প্রবণতা বেশি থাকে, তীব্রতা একটু বেশি থাকে ওই সঙ্গে। বিশেষ করে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের যশোর, কুষ্টিয়া অঞ্চলে এসব অঞ্চলে তাপমাত্রার প্রবণতা একটু বেশি, প্রখরতা একটু বেশি থাকবে। শনিবার থেকে সিলেট, ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় বৃষ্টির দেখা মিলতে পারে। আর সারা দেশে রোববার থেকে বৃষ্টি শুরু হয়ে থেমে থেমে চলতে পারে 3-4 দিন। 19, 20, 21, 22 পর্যন্ত মোটামুটি দেশে বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে। সাধারণত এমনি নিরবচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হয় না। এখন সাধারণত বৃষ্টি যখন হয় সাথে বাতাস হয়ে থাকে, অর্থাৎ দমকা বাতাস বা ঝড়ো বাতাস, সেই সাথে কালবৈশাখীর বাতাস আমরা যা বলে থাকি, এবং বজ্রপাত সহ হয়ে থাকে। চলতি মাসের 23 ও 24 তারিখে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির তথ্যও দিচ্ছে আবহাওয়া অফিস। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও তাপপ্রবাহের ভোগান্তি নেমে এসেছে জনজীবনে। তীব্র গরমের কারণে কঠিন হয়ে গেছে ঘরে বাইরের কাজকর্ম, কমেছে শ্রমজীবী মানুষের আয় রোজগার। অস্বস্তিকর আবহাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রাও। কয়েকদিন ধরে মৃদু তাপপ্রবাহ বইছে চুয়াডাঙ্গা, মেহেরপুরে। বেলা বাড়ার সঙ্গে প্রচণ্ড রোদে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে তাপমাত্রা। জীবিকার প্রয়োজনে যারা ঘরের বাইরে বের হচ্ছেন তাদের পড়তে হচ্ছে গরমের অস্বস্তিতে। কিছুটা স্বস্তির আশায় খুঁজে নিচ্ছেন গাছের ছায়া। তীব্র গরম পড়ছে, প্রচণ্ড গরমে শরীর ঘামছে। বিশেষ করে বাড়িতে আমাদের যে বাচ্চাগুলো আছে তাদের শরীর ঘেমে যাচ্ছে, পাখা দিয়ে বাতাস করছে, তারপরেও ঘামছে। এই গরমে কি করবো, এই গরমে তো ভাড়া মারা যায় না, খুব পরিশ্রম করতে হচ্ছে, এখন পেটের দায় আসতে হয়। রাজশাহী সহ উত্তরাঞ্চলে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। প্রচণ্ড গরমের কারণে কমেছে রাস্তায় মানুষের চলাচল। পাবনায় 3 দিন ধরে তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। বুধবার দিনাজপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 39 ডিগ্রি সেলসিয়াস। তারা রোদের মধ্যে কাজ করা মুশকিল হয়ে গেছে, আমরা হাফ বেলাও কাজ করতে পারতেছি না। দেখে মনে হচ্ছে যে তাপমাত্রা 40+ এরকম। আর এই গরমে, অসহ গরমে চলাফেরা বাচ্চাদের নিয়ে প্রচণ্ড সমস্যা। মাঠে যাওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম। এদিকে গরমের কারণে হাসপাতালে রোগী বেড়েছে কুষ্টিয়ার, নাটোর, নওগাঁয়। ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু, বৃদ্ধ সহ নানা বয়সী মানুষ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বুধবার দিনাজপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 39 ডিগ্রি সেলসিয়াস। এ বিষয়ে আরো জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ASM আলমগীর। আলমগীর, আজ দিনাজপুরে তাপমাত্রা সর্বোচ্চ রয়েছে, তো এই তাপমাত্রায় জনজীবনে কেমন প্রভাব দেখছেন, কি অবস্থা? গতকাল দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস, যেটি ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা। আজকে দুপুর 12টা পর্যন্ত তাপমাত্রা ছিল কিন্তু 37.5 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু দুপুর 12টার পরে আমরা দেখতেছি যত বেলা বাড়তেছে তাপমাত্রা কিন্তু তত বাড়তেছে। বেলা 3টার পরে আসলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হবে যে আসলে সর্বোচ্চ তাপমাত্রা কত এবং দিনাজপুরেরই বা কত তাপমাত্রা উঠেছিল। এই তাপমাত্রায় কিন্তু আসলে হঠাৎ করেই জনজীবনে প্রচন্ড প্রভাব ফেলেছে। আপনার এই শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু আসলে এই তাপমাত্রার কারণে কিন্তু তারা আয় রোজগার তাদের কমে গেছে। তারা কিন্তু মাঠে নামতে পারতেছে না, তারা ক্ষেত খামারে নামতে পারতেছে না, তারা কিন্তু আসলে কোনো কাজ করতে পারতেছে না। কিছুক্ষণ কাজ করার পরে আসলে তারা কিন্তু প্রচন্ড ক্লান্ত হয়ে যাচ্ছে, তারা কিন্তু আর আসলে কাজ করতে পারতেছে না, তারা বাড়ি ফিরে যাচ্ছে অথবা তারা কোথাও গিয়ে বিশ্রাম নিচ্ছে। তো এই অবস্থায় শুধু আপনার শ্রমজীবী মানুষের শুধু যে মানুষের উপর প্রভাব পড়েছে তা না, আমরা দেখেছি যে হাসপাতালগুলোতে আসলে এই গরমজনিত যে রোগ, সেই রোগে কিন্তু হাসপাতালে রোগীর সংখ্যাও কিন্তু বেড়েছে। আর বিশেষ করে বৃদ্ধ এবং যারা ছোট শিশু, তাদের কিন্তু আসলে এটার উপর চরম প্রভাব পড়ছে। তো সব মিলে আসলে একটি অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে দিনাজপুরে। কারণ দিনাজপুরে আসলে তাপমাত্রা কিন্তু এই এত তীব্র তাপমাত্রা দিনাজপুরের মানুষ অভ্যস্ত না, ফলে কিন্তু আসলে বড় ধরনের সমস্যা হচ্ছে। তো এই ছিল দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা নিয়ে সর্বশেষ খবর। দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ASM আলমগীর। বড় অঙ্কের ঋণসীমা সমন্বয়ের সময় আর বাড়ানো হবে না। যেসব বড় শিল্প গ্রুপের ঋণ এখনও বড় অঙ্কের ঋণসীমার বেশি রয়েছে, তাদেরকে অবিলম্বে সীমার মধ্যে নামিয়ে আনতে হবে। একই সঙ্গে নতুন ঋণ বিতরণের ক্ষেত্রে ওই সীমা অনুসরণ করতে হবে।
এ বিষয়ে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক খাতে ঋণ শৃঙ্খলা ফিরিয়ে আনা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যেসব কোম্পানি বা গ্রুপের ঋণ সীমা বেশি রয়েছে তাদেরকে বড় অঙ্কের ঋণ দেয়া যাবে না। ব্যাংকগুলো এখন কোনো গ্রাহক বা গ্রুপকে মোট মূলধনের 25% পর্যন্ত ঋণ দিতে পারে। এর মধ্যে 15% নগদ আকারে ও বাকি 10% পরোক্ষ ঋণ হিসেবে, যথা এলসি খোলা, ব্যাংক গ্যারান্টি সহ নানা খাতে দিতে পারে। কিন্তু বর্তমানে অনেক গ্রুপের ঋণ ব্যাংকের মূলধনের 25%-এর বেশি রয়েছে। এতে ব্যাংকের ঋণ কোনো একক কোম্পানি বা গ্রুপের কাছে কেন্দ্রীভূত হয়ে পড়ছে। একই সঙ্গে ব্যাংক খাতে ঝুঁকি তৈরি করছে। মালয়েশিয়ায় আবারও বাংলাদেশি কর্মী পাঠাতে শিগগিরই দুই সরকারের চুক্তির আশা করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। তবে এবার নির্দিষ্ট এজেন্সি নয়, সবার জন্য বাজার উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন তিনি। নতুন কর্মী পাঠানোর আগে মালয়েশিয়ায় ভোগান্তিতে পড়া কর্মীদের অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সৌদি আরবের পর বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মালয়েশিয়া। বর্তমানে 12 লাখের বেশি কর্মী রয়েছেন দেশটিতে। প্রতারণা সহ নানা অভিযোগে 2018 থেকে বাংলাদেশি কর্মী নেওয়া বন্ধ করে মালয়েশিয়া। 2022 সালে আবারও শ্রমবাজার খোলার পর 4 লাখের বেশি বাংলাদেশি সেখানে গেছেন। বড় অঙ্কের অর্থ দিয়ে মালয়েশিয়া গেলেও অনেকে কাজ না পেয়ে কাটাচ্ছেন মানবেতর জীবন। এ নিয়ে জরুরি পদক্ষেপ নিতে মালয়েশিয়াকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এ অবস্থায় 31 মের পর বাংলাদেশ সহ 14টি দেশের কর্মী নেওয়া বন্ধ করছে মালয়েশিয়া। অবশ্য প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন নতুন চুক্তির চেষ্টা চলছে। নতুনভাবে আবার এগ্রিমেন্ট হবে, তাদের চাহিদা মোতাবেক তারা কয় লক্ষ নিবে, কয় লক্ষ লোকের চাহিদা আছে, প্রয়োজনে আমরা নিজেরাও যাব সে দেশের গভর্নমেন্টের সাথে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সরকার টু সরকার আলাপ। এই যারা আমাদের এনলিস্টেড আছে সবাই যাতে কাজ করার সুযোগ পায়। 31 মের আগেই এ বিষয়ে আলোচনা শুরুর তাগিদ বিশেষজ্ঞদের। একটা টাইম ফ্রেম দিয়ে দেওয়া যে এই সময়ের মধ্যে ওইখানকার মালয়েশিয়ার সরকার তাদেরকে একটা বৈধতা প্রদান করবে। যারা অলরেডি ওখানে আছে তাদের যদি কাজের সুযোগ থাকে, আমার এখান থেকে হয়তো নতুন করে তাদের কর্মী দরকার নাও হতে পারে। এইটার একটা মূল্যায়ন ওখানকার এই যে জয়েন্ট কমিটি আছে সেটার আলাপের মাধ্যমে তৈরি করতে হবে। বিশেষজ্ঞদের মতে বিদেশের শ্রমিক দুর্ভোগের অন্যতম কারণ দ্বিপাক্ষিক চুক্তি না করা। তাই কূটনৈতিক দক্ষতার পাশাপাশি প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের তাগিদ তাদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দের পর পুরো দমে চলছে প্রচারণা। দলীয় প্রতীকে মনোনয়ন না হলেও প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের নেতার সংখ্যাই বেশি। একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তাদের। ভোটারদের কাছে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন তারা। এদিকে বিএনপি দলীয়ভাবে নির্বাচন বর্জন করলেও যোগ্য প্রার্থী দাবি করে বেশ কয়েকজন নেতা আছেন ভোটের মাঠে। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন ঘিরে পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে বিভিন্ন এলাকা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রার্থীদের প্রচারণা। লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলায় ভোট 21 মে। রায়পুরে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন সংসদ সদস্যের ভগ্নিপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ। এমপি নুরুদ্দিন চৌধুরী নয়নের সমর্থকদের বিরুদ্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন আরেক প্রার্থী আলতাফ হোসেন হাওলাদার। এদিকে রামগঞ্জে প্রার্থী হয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলে ইমতিয়াজ আরাফাত। আজকে দলীয় কথা বলে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে মানুষের পক্ষে কাজ করানোর জন্য তার সর্বোচ্চ চেষ্টা সে চালিয়ে যাচ্ছে। কোনো ধরনের অভিযোগ আমার কাছে সত্য না, এগুলো সব বিরোধিতার স্বার্থে বিরোধিতা করা। আমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ প্রমাণও করতে পারবে না। সুনামগঞ্জের ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জে ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলছে। প্রার্থীরা বেশিরভাগই আওয়ামী লীগের নেতা। আচরণবিধি লঙ্ঘন সহ একে অপরের বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ। প্রকাশ্যে সিল মেরেছেন, এরকম সংখ্যা তো এখন পর্যন্ত উড়িয়ে দেওয়া যায় না। তারপরেও আমি সচেষ্ট আছি। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ তারা সকলেই আমাদের সাথে আছেন, আমার সাথে কাজ করছেন। নির্বাচনে প্রার্থী হয়েছেন বেশ কয়েকজন বিএনপি নেতা। জয়ের ব্যাপারে আশাবাদী জানিয়ে তারা বলছেন ভোটাররা চায় বলেই স্বতন্ত্রভাবে নির্বাচনে এসেছেন তারা। ইনশাল্লাহ আমার সর্বস্তরের জনগণ আমার সাথে আছে। পটুয়াখালীর বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার অধিকাংশ প্রার্থী আওয়ামী লীগের নেতা।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব প্রস্তুতির কথা জানালেন নির্বাচন কর্মকর্তা। নির্বাচন যাতে অবাধ হয় সেজন্য আমরা ব্যবস্থা অব্যাহত রাখব এবং প্রতিটি উপজেলায় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। আগামী 21 মে দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 157টি উপজেলায়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সেলিম প্রধানের প্রার্থিতা আপিল বিভাগেও বাতিল। একই সঙ্গে আদালতের সময় নষ্ট করায় তাকে জরিমানা গুনতে হচ্ছে 10,000 টাকা। সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 8 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। ক্যাসিনো কাণ্ডে আলোচিত এবং অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারে সাজাপ্রাপ্ত সেলিম প্রধানের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচনী আপিলেও বাতিল হয়েছিল। পরে হাইকোর্টে তা ফিরে পান তিনি। তবে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করলে আবারও প্রার্থিতা হারান সেলিম। ক্যাসিনো বিরোধী অভিযান চলাকালে 2019 সালে তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি বিদেশি মুদ্রা জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় একজন নিহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। সকালে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানান বিক্ষোভকারীরা। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। মৃত্যুর ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় চন্দ্র দিঘলিয়া বাজারের সদ্য উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের সমর্থক সিমন ভূঁইয়া ও মিনহাজ ভূঁইয়ার সাথে পরাজিত প্রার্থী বিএম লিয়াকত আলীর সমর্থক পরশ বিশ্বাসের বাগবিতণ্ডা হয়। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাজার এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। এ সময় গোলাগুলি হলে ঘটে হতাহতের ঘটনা। কারা এর সঙ্গে জড়িত, এই অস্ত্রের যোগানদাতা কারা, এদেরকে প্রশাসন ধরে এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন। যারা যে খুন হয়েছে তার সঠিক বিচারের আওতায়, তাদের বিচারে যারা দোষী তাদেরকে বিচারের আওতায় এনে আমরা তাদের ফাঁসির রায় কার্যকরের সাথে আমরা কম হারে নয়, পূর্ণ হারে ভ্যাট বসছে মেট্রো রেলের ভাড়ায়। জুলাই থেকে যাত্রীদের টিকিটের মূল্য দিতে হবে 15% ভ্যাট। আসছে বাজেটে এ প্রস্তাব করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে বাজেট বৈঠকে মেট্রো রেলের ভাড়ায় ভ্যাট আরোপের প্রসঙ্গ উপস্থাপন করেন এনবিআর কর্মকর্তারা। তারা বলছেন, কম হারে ভ্যাট নেয়ার কোনো নির্দেশনা দেননি প্রধানমন্ত্রী, তাই 15% হারেই ভ্যাট আরোপের প্রস্তাব করা হবে। যাত্রীর স্বার্থ বিবেচনায় 2022 সালের 28 ডিসেম্বর থেকে মেট্রো রেলের ভাড়ায় ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর। জুন পর্যন্ত বহাল থাকছে সেই সুবিধা। সম্প্রতি ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়াতে এনবিআরকে চিঠি দেয় মেট্রো রেল কর্তৃপক্ষ, তবে আবেদন আমলে নিচ্ছে এনবিআর। তাদের দাবি, উন্নয়ন চাহিদা অনুযায়ী রাজস্ব বাড়াতে সব খাতেই কর ছাড় কমানো হচ্ছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গত 15 বছরে বদলে যাওয়া বাংলাদেশের উপকার শেখ হাসিনা, তার নেতৃত্বে সুসংহত হয়েছে নির্বাচন ব্যবস্থা। পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল পেয়েছে দেশবাসী। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বঙ্গবন্ধু কন্যার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সুবিধা বঞ্চিতদের খাবার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি। জানান, শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ গণতন্ত্র শৃঙ্খলা ফিরে পেয়েছে। তার স্বদেশ প্রত্যাবর্তন মূলত গণতন্ত্রেরই প্রত্যাবর্তন বলেও মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আমাদের গণতন্ত্রের প্রত্যাবর্তন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন। ফারাক্কা বাঁধের প্রভাবে বাংলাদেশ অংশে পদ্মা পরিণত হয়েছে একখণ্ড মরুভূমিতে। নাব্যতা হারানোর পাশাপাশি নদীর আয়তন কমেছে অর্ধেক। নদী গবেষকেরা বলছেন, গঙ্গা চুক্তির ন্যায্য হিস্সা আদায় করা না গেলে অস্তিত্ব সংকটে পড়বে পদ্মা। হারিয়ে যাবে এর জীববৈচিত্র্য, বিরূপ প্রভাব পড়বে নদীর ওপর নির্ভরশীল মানুষের জীবনযাত্রায়। বাংলাদেশ ভাটিতে হওয়ায় উজানের পানি নিয়ন্ত্রণের প্রায় পুরোটাই ভারতের হাতে, যার মধ্যে পশ্চিমে ফারাক্কা বাঁধের প্রভাবে এখন মৃতপ্রায় পদ্মা ও এর বিভিন্ন শাখা নদী। নাব্যতা হারিয়ে পদ্মার বিশাল বুকে এখন ধুধু বালুচর। ফারাক্কা বানারটাকে আপনার নদী এখন ভরাট হয়ে গেছে, পানি সেরকম প্রেশার নাই,
মানে চরে পরিণত হয়ে গেছে। প্রচুর ধরনের মাছ পেতাম, সব রকম মাছ পেতাম, এখন নদীতে মাছই তো নাই। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী স্প্রিঙ্গারের তথ্য মতে 4 দশকে পদ্মার আয়তন কমেছে 50 ভাগ, পানির গভীরতা 17.8 ভাগ, পানির প্রবাহ 26.2 ভাগ। এছাড়া মিঠা পানির সরবরাহ সর্বোচ্চ 90 ভাগ পর্যন্ত কমেছে। গোদাগাড়ি থেকে চারঘাটের সারদা পর্যন্ত নদীর 70 কিলোমিটার এলাকায় অস্তিত্ব ছিল 129 প্রজাতির মাছের। এর মধ্যে অর্ধেকের বেশি এখন বিলুপ্ত প্রায়। শুকনো মৌসুমে যে জলায়তন থাকতো সেই সময় 1982 সালের দিকে, সেই তুলনায় এখন প্রায় 50% কমে গেছে এবং স্বভাবতই মাছের উপরে কিংবা অন্যান্য জলজ প্রাণীর উপরে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বেই। পরিবেশবিদরা বলছেন ক্রমাগত নদীর প্রবাহ কমায় নদীর জীববৈচিত্র্য রয়েছে মারাত্মক হুমকিতে। বাস্তুতান্ত্রিক যে অখণ্ডতা সেটা রক্ষা করতে হবে। যে সময় ইকোসিস্টেম ইন্টিগ্রিটি না থাকবে, বাস্তুতান্ত্রিক অখণ্ডতা না থাকবে, প্রকৃতি আপনার উপর প্রতিশোধ নেবে। 1974 সাল পর্যন্ত পদ্মায় প্রতি সেকেন্ডে পানির প্রবাহ ছিল 3,18,648 কিউসেক। ফারাক্কা বাঁধ নির্মাণের পর তা নেমেছে 1,81,550 কিউসেকে, যা নিয়ে শঙ্কিত নদী গবেষকরা। যারা প্রকল্প প্রণয়ন করেন ঢাকায় বসে, এদের অপরিকল্পিত প্রকল্প বাস্তবায়নের কারণে নদীগুলো অকালেই মরে গেছে। দেশে 7 শতাধিক নদীর কথা কাগজে কলমে থাকলেও বাস্তবে টিকে আছে মাত্র কয়েকটি। পানি প্রবাহ না থাকায় আজ বড় নদীগুলো অস্তিত্ব সংকটে। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। গাজীপুরের ভোগড়ায় আগুনে পুড়ে গেছে 3 শ্রমিক কলোনির অর্ধশতাধিক ঘর, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মধ্যরাতে পেয়ারাবাগান গরুকাটা ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় রাত 3টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া পেয়ারাবাগান এলাকায় শ্রমিক কলোনিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় 1 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। এর মধ্যে পুড়ে যায় 3 কলোনির 3 শেডের অর্ধশতাধিক ঘর। বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর রুমে আগুন লেগে ওষুধ ও বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে গেছে। বৃহস্পতিবার সকাল 9টার দিকে হাসপাতালের নতুন ভবনের 2য় তলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস জানায় হাসপাতালটির 2য় তলার স্টোর রুমে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে 20 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হাসপাতালের সিঁড়ি ছোট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। চাকরি স্থায়ীকরণ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলে শ্রমিক কর্মচারীরা। সকালে কারখানার প্রধান ফটকের সামনে কর্মবিরতি পালন করেন তারা। এ সময় তারা বলেন, 8 থেকে 10 বছর ধরে মোবারকগঞ্জ সুগার মিলে শ্রমিক কর্মচারীরা মৌসুম ভিত্তিক কাজ করে যাচ্ছেন। অভিজ্ঞ এই শ্রমিকদের স্থায়ীকরণের জন্য বুধবার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে বিকেলে সেই নিয়োগ স্থগিতের আদেশ দেয় শিল্প মন্ত্রণালয়। এতে অর্ধশত শ্রমিকের নিয়োগ স্থগিত হয়ে পড়ে। ঈদুল আজহার আগে স্থগিতাদেশ প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এই ছিল এখনকার সংবাদে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।